আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? ব্ল্যাক। এখন এখনো কোনো ইমেজ আসে নাই, পুরো ব্ল্যাক দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে কি পুরো ব্ল্যাক হ্যাঁ, হয়ে আছে? পুরো ব্ল্যাক। আচ্ছা, একটু দাঁড়ান। ব্ল্যাক হয়ে তো আসার কথা না। I মনে হয় আচ্ছা, একটু আসবে। দাঁড়ান, তাহলে আমি আবার ইয়ে করি। Started আচ্ছা, আমি screen আবার আচ্ছা, এসেছে কি? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, আহ আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে আজকে যেটা একটু আমরা কাজ করব। আমরা তো অর্থোপেডিক সম্পর্কে জানি। এখন ক্লিয়ার? যদি কোনো সমস্যা হয় আমাকে ইমিডিয়েটলি জানাবেন, হ্যাঁ? যে আমি দেখতে পাচ্ছি না বা অন্য কোনো সমস্যা আমাকে একটু জানাবেন, হ্যাঁ? ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। অর্থোপেডিক্স মানে কি? অর্থোপেডিক্স মানে হচ্ছে কারেকশন, হ্যাঁ, সাপোর্ট দেওয়া। আচ্ছা, আমরা একটা ইমেজ এখানে খেয়াল করছি, হ্যাঁ, গাছ, আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি না? হ্যাঁ, একটা গাছের সাথে আমরা খুঁটি দিছি। খুঁটিটা মূলত দেওয়া হয় কিসের জন্য? খুঁটিটা মূলত দেওয়া হয়, আমরা খুঁটি দেই কিসের জন্য? গাছের সাথে, যে গাছটা যাতে হেলে না পড়ে। গাছটা যাতে ঝড় বৃষ্টি আসলে যাতে কি হয় না, যে ভেঙে যেন না পড়ে। গাছটা যাতে লেনটা ঠিকঠাক মতো থাকে, ঠিক তাই না? এই কারণে তো আমরা খুঁটি ব্যবহার করি গাছের সাথে। গাছটাকে কি করি, যে সাপোর্ট করে গাছটাকে মজবুত করি, বা গাছটাকে কি করি, এম্পাওয়ারমেন্ট করি। এম্পাওয়ারমেন্ট হচ্ছে এটাকে কার্যক্ষমতা বাড়ায়, শক্তিশালী করে রাখি, যাতে এটা ঠিকঠাক মতো কাজ করতে পারে, ঠিক না, বড় হইতে পারে বা গ্রোথ ঠিকঠাক মতো থাকতে পারে। তো অর্থোপেডিক্স এর কাজটাও প্রায় সেম। প্রায় সেম বলতে গেলে প্রায় 60 to 70% সেম এই গাছের সাথে, যে এটাকে সাপোর্ট করবে। সাপোর্ট করবে কি? সাপোর্ট করবে হচ্ছে আমাদের বোনকে। এটা হচ্ছে এই খুঁটিটা সাপোর্ট করতেছে গাছকে। আর আমাদের অর্থোপেডিক্স এর কাজ কি হবে? সাপোর্ট এটা করবে কোথায়? এটাকে বোনকে। আচ্ছা, অর্থোপেডিক্স যিনি ফাউন্ডার হচ্ছেন তার নাম হচ্ছে নিকোলাস এন্ড্রি। নিকোলাস এন্ড্রি, এই শব্দটা একটু মনে রাখবেন, এটা অনেক সময় পরীক্ষায় আসে। অর্থোপেডিক নিয়ে মোটামুটি ফ্র্যাকচার এবং প্লাস্টার স্প্লেন নিয়ে বেশিরভাগ প্রশ্ন আসে। আমরা ডিউরিং দ্য লেকচার আমরা আমরা বলবো আসলে কোন টপিক গুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। অর্থোপেডিক্স ওয়ার্ডটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, তাহলে একটা থাকবে হচ্ছে অর্থ, একটা থাকবে হচ্ছে পেডিক্স। আচ্ছা, পেডি বা পেডিক্স মানে হচ্ছে আমরা চিলড্রেন বুঝি বা ছোট বাচ্চা বুঝি। অর্থ মানে হচ্ছে কি? অর্থ মানে হচ্ছে কি সাপোর্ট অথবা কারেকশন। আচ্ছা, এখানে ভালো কথা হচ্ছে যে ভাইয়া অর্থোপেডিক্স, পেডিক্স কেন শব্দটা আসছে? আচ্ছা, মেইনলি মূলত শুরু হয় ছোট বাচ্চাদের থেকে, যে ভাঙ্গা গড়া সব থেকে বেশি শুরু হয় ছোট বাচ্চা থেকে। কারণ তাদের ওই সময় বোনের সাপোর্টিভ গুলা বা বোনের লিগামেন্ট গুলো সেভাবে ডেভেলপ হয় না। যার কারণে দেখা গেছে একটু থেকে একটু পড়লে বা একটু পড়ে গেলে হাত পা গুলো ভেঙে যায়। তো বেশিরভাগ রেশিও অনুযায়ী যখন নিকোলাস এন্ড্রি যখনই অর্থোপেডিক শব্দটা প্রচলন করেন, তখন এই সময়ে দেখা যাচ্ছে যে মানে তার সার্ভে অনুযায়ী সব থেকে বেশি ছোট বাচ্চারা এই হাত পা গুলো ভাঙতো, তাই নাম অনুসারে তিনি কিন্তু নামটা দিছিলেন অর্থোপেডিক্স। হ্যাঁ, যাতে ছোট বাচ্চাদের সাপোর্ট করার জন্য বা ছোট বাচ্চা হাড় গোড় ভেঙে গেলার জন্য এই নামটা উনি নামকরণ করেন। এই জন্য ওনার নামের সাথে কি করছিল, যে অর্থ সাথে পেডিক্স লাগাই দিছিল, যে ছোট বাচ্চাদের সাপোর্ট বা কেয়ার বা লিগের হাড় বার ভাঙে গেলে যে ট্রিটমেন্ট দেওয়া হবে, এই জন্য যেন অর্থোপেডিক্স নামটা নামকরণ করেন। আচ্ছা, এবার আসি একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে সেকেন্ড স্লাইডে আমরা মোটামুটি আজকে যে টপিকটা নিয়ে আছি এই টপিক নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব। আমরা মোটামুটি আমরা 206টা বনের নাম তো জানি সবাই। যাদের থাকবে না আমরা বলবো যে যারা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার পড়াইছেন, যিনি অ্যানাটমিক পড়াইছেন, তিনি অবশ্যই এই বিষয়ে ডিসকাস করার কথা। তো মোটামুটি অর্থোপেডিক সম্পর্কে আমাদেরকে পড়তে হলে আমাদের এই 206টা বোন আমাদের ক্লিয়ারিফাই ভাবে জানতে হবে। আমাদের কোথায় কোনটা বোন আছে বা কিভাবে কোন বোন ডেভেলপ আছে, কোন বোনের পার্ট কোনটা, এই বিষয়গুলো আমরা একটু জানবেন। কারণ এই বোন এখন এই বোন সম্পর্কে কথা বলতে হলে আমাদের লেকচার অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু এটা একবার বলবো যে একটু ওই ক্লাসগুলো একটু রিভিউ করবেন। আচ্ছা, আমরা একটা বোন দেখতে পাচ্ছি স্ক্রিন ইমেজে। তো স্ক্রিন ইমেজে আমরা বোনটাকে দেখতে পাচ্ছি, বোনের বেসিক্স কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তো, তাই না? জি ভাইয়া।
আচ্ছা, বেসিক যে বোন স্ট্রাকচারটা আছে, বেসিক বোন স্ট্রাকচারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিন ভাগে ভাগ করলে কি হবে? আমরা তিনটা জিনিস পাবো, একটা হচ্ছে প্রক্সিমাল পাবো, একটা ডিস্টাল পাবো, একটা ডিফাইসিস পাবো, এই তিনটা পার্ট পাবো। প্রক্সিমাল শব্দটা যখনই হবে, অর্থাৎ প্রক্সিমাল মানে হচ্ছে কাছাকাছি, বোন ডেন্সিটির কাছাকাছি, অর্থাৎ মেইন প্রক্সিমাল শব্দটার শব্দ হয় সেন্টার পয়েন্টের কাছাকাছি যখন কোনো কিছু থাকে তখন আমরা ইউজ করি কি প্রক্সিমাল। যখন সেন্টার পয়েন্ট থেকে দূরে চলে যায় তখন আমরা একটা প্রিফিক্স ইউজ করি, সেটা হচ্ছে ডিস্টাল। আরেকটা যখন ডিফাইসিস ইউজ করি বা ডিসাইসিস বা সেন্ট্রাল পোর্শন বলি, এটা হচ্ছে মাঝখান বা মিডিয়ান, এটা হচ্ছে মাঝখান। আচ্ছা, প্রক্সিমাল ইফাইসিস এবং ডিস্টাল ইপিফাইসিস এবং ডিয়াফাইসিস, এই তিনটাকে আমরা বেসিক বোন স্ট্রাকচারকে তিন ভাগে ভাগ করতে পারি। এই তিনটা প্রক্সিমাল ইপিফাইসিস যখন হবে, যখন আমার বোনের সেন্টার পয়েন্ট, আমরা এখানে একটা ফিমার বোন দেখতে পাচ্ছি, ফিমার বোনের সেন্টার পয়েন্টে যদি সেন্টার পয়েন্ট আশেপাশে ভেঙে যায় বা ফ্র্যাকচার হয় ওই জায়গাগুলোতে, তখন আমরা কি বলি? প্রক্সিমাল ইপিফাইসিস ফ্র্যাকচার। হ্যাঁ, যখন সেন্ট্রাল পয়েন্ট বা বনের কাছাকাছি অংশ থেকে, যখন আমি আসলে একটু ইমেজটা আপনাদেরকে ড্র করে দেখাই, এই যে প্রক্সিমাল যখন এই কাছাকাছি কোনো অংশ ভেঙে যাবে, তখন এর নামটা হবে কি? প্রক্সিমাল ইপিফাইসিস ফ্র্যাকচার। হ্যাঁ, প্রক্সিমাল ইপিফাইসিস হিউমেরাস ফ্র্যাকচার বা প্রক্সিমাল ইপিফাইসিস, প্রক্সিমাল আমরা হিউমেরাস ফ্র্যাকচার বলে থাকি। ইপিফাইসিস শব্দটা খুব রিয়ালি ভাবে অনেক ডাক্তার ইউজ করেন, তবে এটা ইউজ করা উচিত। তবে আমরা অনেক সময় আমরা দেখলে বা আমরা যদি ইনভেস্টিগেশন দেখি বা এক্সরেতে দেখি, অনেকে লিখে দিবেন আপনি এখানে যে বনে যদি কাছাকাছি ভেঙে থাকে, তখন বলবে যে প্রক্সিমাল ফ্র্যাকচার, প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার বা প্রক্সিমাল ফিমার ফ্র্যাকচার, এরকম শব্দগুলো লিখে থাকেন। এটার মানে হচ্ছে কি, যে হাতের কোন অংশটাতে ভেঙে গেছে। যখন আমরা আসলে কোনো পেশেন্টকে বলবো যে আপনি যখন বলবো, যখন আমরা বলি যে আপনি হাতের কোন অংশে ব্যথা পাচ্ছেন, সে যদি বলে আমি হাতের ডান একদম লোকেশন, জয়েন্ট লোকেশন হিসেবে ব্যথা পাচ্ছি, তখন এই শব্দটা আসে প্রক্সিমাল। যখন যদি বলে যে না আমি মাঝ বরাবর, বা তখন আমরা যখন ইন্সপেকশন করি যে বলে যে না আমার মাঝ বরাবর পেইন হচ্ছে খুব, তখন আমরা কি বলবো? যে ইডিএফআইসিস। হ্যাঁ, তখন বল আমরা কি বলবো? ডিএফআইসিস ফ্র্যাকচার, ফিমার ফ্র্যাকচার বা হিউমারাস ফ্র্যাকচার বা আপনার লং বোন ফ্র্যাকচার বা স্পেসিফিক ভাবে হচ্ছে, বা রেডিয়াস ফ্র্যাকচার এরকম থাকে। আর যদি দেখি যে না সেন্টার পয়েন্ট থেকে অনেক দূরে ভাঙছে, একদম শেষ এট দ্য এন্ড অফ দ্য বনি ফ্র্যাকচারে ভাঙছে, তখন আমরা কি বলি? যে ডিস্টাল ফ্র্যাকচার। হ্যাঁ, আচ্ছা, আহ প্রক্সিমালে কি 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 থাকতে পারে, প্রক্সিমাল ইফেসিস মধ্যে আমাদের কি কি থাকে সেটা একটু ভালো করে একটু দেখে নেবেন আপনারা ইমেজে। সেটা কি থাকতে পারে? কার্টিলেজ থাকতে পারে, আহ পারে স্পঞ্জি বোনস থাকতে পারে, মেড থাকতেছে এন্ডোস্ট্রিয়াম থাকতে পারে, ইয়েলো ম্যারো থাকতে পারে, পেরিওস্ট্রিয়াম থাকতে পারে। আর ডিস্টালের মধ্যে শুধুমাত্র ডিস্টাল লাস্ট পার্ট অফ দ্য বোনি ফাংশন থাকতে পারে। আজকের টপিক গুলোতে আমরা আসলে খুব মজার মজার কিছু টপিক আছে, যেগুলো জিনিস আমরা পড়লে আমরা আসলে খুব হেল্প হবে। হ্যাঁ, আমরা জয়েন্ট, জয়েন্ট, আমাদের এখানে ফিমার একটা একটা ইমেজ দেওয়া আছে। এখানে কি কি থাকে? ফিমার থাকে, সাইনোভিয়াল জয়েন্ট আছে, বার্সা আছে, প্যাটেলা আছে কোনটা, বা পেট কিভাবে আছে, ইন্টা প্যাটেলার বার্সা কোনটা, টিবিয়া কোনটা, মিডিয়াস মিনসিয়াস মিনকাস কোনটা, এগুলো আপনারা একটু কি করবেন? মনে রাখবেন, ইমেজ গুলো একটু মনে রাখবেন। এটা আসলে বুঝার কিছু নাই, এটা হচ্ছে কি বলে না যে আল্লাহ প্রদত্ত একটা জিনিস। এখানে আমরা কি করে থাকবো? যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যেগুলো আছে এগুলোকে আমাদের কি করতে হবে? মেমোরাইজ করে রাখতে হবে কোন পার্ট কোন জায়গায়। হ্যাঁ, এগুলো যেহেতু প্রিলিমিনারি ব্যাচ, এগুলো আসলে কখনো এমসিকিউ তে হয়। আচ্ছা, মেইন টপিক শুরু হবে এখান থেকে, বেসিক অ্যানাটমি। আমরা দুইটা ওয়ার্ড খুবই পরিচিত আমাদের জন্য, একটা হচ্ছে টেন্ডন, একটা হচ্ছে লিগামেন্ট। আমরা এই শব্দগুলো আগেও শুনছি, তাই না? টেন্ডন আর লিগামেন্ট শুনছি তো, তাই না? টেন্ডন আর লিগামেন্ট এই দুইটা ওয়ার্ড তো আমরা অনেকবারই শুনছি। জি হ্যাঁ, অর্থোপেডিকের শুরুতেই আচ্ছা, এটা। টেন্ডন আর লিগামেন্ট, অর্থোপেডিকের শুরু এটা, এটাই বলতে চাচ্ছিলাম। আমাদের অর্থোপেডিকের শুরুই হচ্ছে এটা, একটা হচ্ছে টেন্ডন, একটা হচ্ছে লিগামেন্ট। আমরা অনেক সময় একটা জিনিস গুলাই ফেলি পরীক্ষার হলে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাইরে মনে রাখলো, কিন্তু পরীক্ষার হলে যখন আমরা এমসিকিউ দাগাইতে যাই, তখন কিন্তু আমরা একটা জিনিস খুব ভুল করি। সেটা কি ভুল করি? সেটা হচ্ছে কি, যে কোনটা টেন্ডন কোনটা লিগামেন্ট। আচ্ছা, এই জিনিসগুলা আমরা ভুল করার পিছনে কারণ হচ্ছে পরীক্ষার স্ট্রেস।
এই জিনিসগুলো একটু ভুল করা যাবে না। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা মাসেলের সাথে বোন কানেক্ট করবে, মাসেল মাথায় রাখবেন, যেটা মাসেলের সাথে বোন কানেক্ট করবে সেটার নাম কি? টেন্ডন। মাসেলের সাথে বোন যেটা কানেক্ট করবে, আমি আবার বলতেছি, অর্থাৎ মাসেল সাথে বোন কানেক্ট যেটা করবে সেটার নাম কি হচ্ছে? টেন্ডন। আর যেটা কি হবে? বোন টু বোন কানেক্ট করবে, অর্থাৎ এক হাড়ের সাথে আরেক হাড় কানেক্ট করবে, সেটার নাম কি হচ্ছে? সেটার নাম হচ্ছে লিগামেন্ট। আরেকবার বলি, যখন আপনার মাসেল অর্থাৎ আপনার মাংসপেশির সাথে যে বোন কানেক্ট করবে সেটার নাম হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট হচ্ছে কি? অর্থাৎ দুইটা বোন যখন কানেক্ট হবে, যার মাধ্যমে কানেক্ট হবে, তার নাম হচ্ছে কি? লিগামেন্ট। এটা ভুল করাই যাবে না। এটা ভুল করা গেলে আমরা মাঠে মারা যাব। কারণ 2025 বলেন, 2021 বলেন, 2020 বলেন, কিংবা 16 সালের বলেন, টেন্ডন কোনটা লিগামেন্ট কোনটা এই নিয়ে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আছে। গভর্নমেন্ট প্রশ্ন করে এইটা নিয়ে। হুম। যে বোন টু বোন টু বোন কান করলে কে কান, দ্য নেম অফ মাসেল টু বোন। এই প্রতি বছরে এই টপিক থেকে একটা প্রশ্ন পায়, যেটা 1 মার্ক ধরা থাকে। আপনারা যদি খুব লাকিয়েস্ট পার্সন হয় তো এখান থেকে আপনারা 1 মার্ক কমন পেয়ে যাবেন। হ্যাঁ, আবার বলে রাখি, আবারও বলতেছি, মাসেল থেকে যেটা হাড়ের সাথে কানেক্ট করবে সেটা কি? সেটার নাম হচ্ছে টেন্ডন। আর যেটা হাড়ের সাথে হাড় কানেক্ট করবে সেটার নাম হচ্ছে লিগামেন্টস। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন আমরা দুইটা ওয়ার্ডের সাথে আমরা কথা বলবো, একটা হচ্ছে স্প্রেইন আর একটা হচ্ছে স্ট্রেইন। একটা নাম হচ্ছে কি? স্প্রেইন, একটা নাম হচ্ছে স্ট্রেইন। আচ্ছা, দুইটাই কিভাবে হয় আমি প্রথম কথা বলে রাখি। দুইটাই হয় যে ওভার এক্সটেন্ডেড যদি হয়, কোথাও যদি বাহ্যিক ভাবে আঘাত হয়, এক্সটার্নাল ইনজুরি পড়ে, তারপর কি হচ্ছে, টিয়ারিং যদি হয়, যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে স্প্রেইন হতে পারে বা স্ট্রেইন হতে পারে। দুইটা দুই জিনিস। কিন্তু কিভাবে হয়, মানে কজ অফ ফ্যাক্টর গুলো এক। হয়তো ওভার এক্সটেন্ডেড হতে পারে, অথবা কি হতে হবে, ওভার স্ট্রেচিং হতে পারে, বা টিয়ারিং হতে পারে, বা ডিসলোকেট হতে পারে, বা ডিসলোকেট হতে পারে। এই যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি? হয় স্প্রেইন হবে, হয়তো বা স্ট্রেইন হবে। এখন প্রশ্ন হচ্ছে, কখন আমরা স্প্রেইন বলবো, কখন আমরা স্ট্রেইন বলবো? এই দুইটা দুই জিনিস। হ্যাঁ, কখন স্প্রেইন বলবো, কখন স্ট্রেইন বলবো, এটা ভুল করা যাবে না। স্প্রেইন, স্প্রেইন শব্দটা যখন আমার সাথে আসবে, তখন তখন অবশ্যই আমাকে মনে রাখতে হবে ওটা হচ্ছে লিগামেন্টের সাথে সম্পর্ক আছে। যেহেতু যেহেতু স্প্রেইনের সাথে এস এর পর টি আছে, সেহেতু মনে রাখতে হবে যে এখানে টেন্ডনের সাথে সম্পর্কিত বা টেন্ডনের সাথে কোরিলেট। আচ্ছা, স্প্রেইন হচ্ছে যখন আমার লিগামেন্ট, যখন লিগামেন্ট ইনজুরি হবে, ইনজুরি হওয়ার ফলে কি হবে? সুইলিং হবে, পেইন হবে, রেডনেস হবে, বা হ্যামাটোমা হবে, বা মচকায়ে যাবে, যেটাকে বাংলা ভাষায় বলি যে মচকায়ে যায়। তখন আমরা বলবো এটা কি? স্প্রেইন। অর্থাৎ লিগামেন্ট ছিঁড়া জনিত কারণে, বা লিগামেন্ট আঘাত জনিত কারণে, বা লিগামেন্ট ওভার এক্সটেন্ড জনিত কারণে যদি পা ফুলে যায়, বা হাত ফুলে যায়, বা হেমাটোমা হয়ে যায়, খুব বেশি পেইন হয়, বা কোনো মানে সাডেন টাইম অফ লস অফ ফাংশন হয়ে যায়, তখন আমরা কি বলি? এটাকে স্প্রেন। আচ্ছা, ঠিক সেইভাবে যদি টেন্ডনের উপর যদি কি হয়, ওভার এক্সটেন্ডেড হয়, ওভার স্ট্রেচিং হয়, বা টিয়ারিং হয়, তাহলে কি হবে? ওই জায়গায় যদি ফুলে যায়, পেইন হয়, আর ওই জায়গাতে যদি যদি প্রচুর পরিমাণ পেইন হয়, ফুলে যায়, বা হেমাটোমা হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো? স্ট্রেন। তো স্প্রেন আর স্ট্রেন মধ্যে না গুলানোর ক্ষেত্রে একটা টপিক কি, যেহেতু এস এর পর টি আছে তার মানে হচ্ছে এটা টেন্ডন। আর এইদিকে যেহেতু কোনো কিছু নাই, স্প্রেন আছে, তাহলে মানে টি এর পরে যেহেতু টেন্ডন আমরা বুঝতেই পারতেছি, তাহলে অপোজিটটা কি হবে? লিগামেন্ট হবে। এটা একটু মাথায় রাখবেন। দুইটার কাজই সেম। দুইটাই হলে কি হবে? আমাদের পা ফুলে যাবে। আমরা সোজা বাংলা কথায় একটা কথা বলি, আমরা কি হয়? আমরা মচকায় যাই, তাই না? অনেকটা হয় যেটা ফুটবল খেলার সময়। এখন সামনে তো রিসেন্টলি আমরা দেখবো যে গোলকিপার আসলে আমাদের নেইমার যারা আছে, আমি নিজেও ব্রাজিলার ফ্যান, ব্রাজিলিয়ান ফ্যান। আমাদের নেইমার যিনি আছেন, একটু খেলতে গেলে উনি পড়ে যায়। অনেক মানে খুব খেলতে পারে তো উনি, তো খেলতে গেলে উনি পড়ে যায়। তো পড়ে গেলে কি হয়, যে কিছুক্ষণ পর পর দেখি আমাদের কিছু স্প্রে দেয়। তো খেলতে গেলে যখন পড়ে যায়, অর্থাৎ তিনি যখন পড়ে যান, তখন কি হয়? তখন ওনার টিয়ারিং হয়, অথবা ওভার ওভার স্ট্রেচিং হয়। তখন আমরা কি সাডেন টাইপ কি ওনাকে যে স্প্রেটা দেওয়া হচ্ছে পেইন টাইমে, যে ওই জায়গায় লোকালাইজড হয়ে যিনি সাডেন টাইম অফ কি হচ্ছে পেইনটা রিলিফ ব্যবহার করা হয়ে থাকে।
আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবো যে স্ট্রেইন বা স্প্রেইনের কয়েকটা ডিগ্রি আছে। হুম। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে নর্মাল স্প্রেইনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে এখানে একদম কোন রকম ছেঁড়া ফাটা নেই। গ্রেড ওয়ান এর ক্ষেত্রে দেখতে পাই কি, যে ফোটা ফোটা থেকে গেছে। গ্রেড টু এর ক্ষেত্রে দেখবে হালকা ছিঁড়ে গেছে, বা অর্থাৎ 50% ছিঁড়ে গেছে। কিন্তু গ্রেড থ্রিতে দেখেছি যে আমরা পুরো পার্সিয়ালটাকে পুরোভাবে কি হয়েছে, ছিঁড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা গ্রেডিংটাকে ডিভাইড করি, অর্থাৎ নর্মালের ক্ষেত্রে একদম নর্মাল থাকবে, গ্রেড ওয়ান এর ক্ষেত্রে হালকা ফুটা ফাটা চিরা ফাটা থাকবে, গ্রেড টু তে ক্ষেত্রে অর্থাৎ পার্সিয়ালি ছিঁড়ে যাবে বা 50% ছিঁড়ে যাবে, কিন্তু গ্রেড থ্রিতে যায় পুরোটা ছিঁড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখানে আছে স্প্রেন আর স্ট্রেন নিয়ে। কেউ কি কোনো বুঝতে সমস্যা হয়েছে যে স্প্রেন আর স্ট্রেন কোনটা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু জানাবেন, হ্যাঁ। জানালে আমার হয়তো সামনে আগাতে যে সুবিধা হবে। আচ্ছা, যখন স্প্রেন বা স্ট্রেন হবে, একটা জিনিস মনে রাখবেন, অর্থোপেডিক্স এর ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা শর্ট ফর্ম ইউজ করি, সেটা হচ্ছে রাইস, RICE। এই একটা টপিক ইউজ করি, RICE। RICE এর ফুল ফর্ম কি? একটা নাম হচ্ছে রেস্ট, আইতে হচ্ছে আইস, সিতে হচ্ছে কম্প্রেশন, ইতে হচ্ছে ইলেভেশন। আচ্ছা, আরতে হচ্ছে রেস্ট। কখনো যদি স্প্রেন হয় কিংবা স্ট্রেন হয় বা অর্থোপেডিক রিলেটেড যে কোনো ইনফরমেশন বা সমস্যা হয়, তো প্রথম অবস্থায় আপনাকে রেস্টে থাকতে হবে। এটা হচ্ছে আপনার কি বলে না, ডাল ভাত ট্রিটমেন্ট। এটা হচ্ছে কি মেজর ট্রিটমেন্ট, বেস লেভেল ট্রিটমেন্ট, বেসিক ট্রিটমেন্ট, বেসিক কেয়ার, যাই বলেন না কেন, এই রাইস ফরমেশন প্রত্যেকটা ট্রিটমেন্টে আপনাকে কি বলবে, আপনাকে প্রপার কি করবে, ইউটিলাইজ করতে হবে। কথা কি হচ্ছে, অ্যাপ্লাই করতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি কোথাও স্প্রেন হয়, স্ট্রেন হয় কিংবা ফ্র্যাকচার হয়, ডক্টর আপনাকে প্রথম ভাবে আপনি টোটালি কমপ্লিটলি রেস্টে থাকবেন। আচ্ছা, রেস্টে কেন থাকবেন সেটা আমরা সামনে টপিকে বলবো। যখন আমরা ফরমেশনে যাব, ফরমেশনে কিভাবে ফরমেশন হচ্ছে, তখন আমরা রেস্টের জন্য বলবো কেন রেস্টের জন্য বলা হয়। আরেকটা কি হচ্ছে আইস। আইস ফরমেশনের জন্য বলা হয় কেন জানো? বলা হয় যেহেতু স্প্রেন, স্ট্রেন বা ফ্র্যাকচার হলে প্রচুর পরিমাণে লোকালাইজ পেন হয়। এই নার্ভ পেনটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য বা এই জন্য আমরা আইস কম্প্রেশন দেওয়া হয়ে থাকে। আইস কম্প্রেশন দিলে কি হবে, যে ওই জায়গায় যে নার্ভের ফাংশনটা, যেটাকে পেইন নার্ভ, যে পেইন যে স্টিমুলেশন আছে, সেটা কি করে দিবে, ধীর গতি করে দিবে, বা পেইন স্টিমুলেশনটাকে ডিক্রিজ করে দিবে আইস দিলে। যেমন আমরা ব্যথা পাইলে আমরা কি বলি, যে আপনি আইস দেন। আইস দিলে কি হবে, ওই জায়গাটা সাডেন টাইম আমরা দেখবো যে বেশি সময় রাখলে যে সাডেন টাইম ওই জায়গাটা কি বলি আমরা, একদম লোকালাইজড হয়ে যায়, ওই জায়গায় সেন্সেশন কমে যায়। ঠিক সেম ভাবেই যখন কোথাও আমরা আইস কম্প্রেশন দিব অর্থোপেডিক্স এর ক্ষেত্রে, কোথাও স্প্রেন, স্ট্রেন বা ফ্র্যাকচার বা যেই হোক না কেন, যে ধরনের কমপ্লিকেশনই হোক না কেন, যখন আমরা আইস দিব, তখন কি হবে, ওই জায়গার সেন্সেশন গুলো কি কমে আসবে, অর্থাৎ ব্রেইন যে স্টিমুলেশনটা আছে এটা কমে যাবে। আচ্ছা, কম্প্রেশন। কম্প্রেশন কি করছে, কম্প্রেশন হচ্ছে কি, এটাকে আমরা কি করব, ব্যান্ডেজ করব, ফার্মলি ওয়ার্ম ব্যান্ডেজ করব। অর্থোপেডিক্স এর ট্রিটমেন্ট কি, যে কোনো কিছু হলে আমরা ইমোবিলাইজ করব। আমাদের দুইটা ওয়ার্ড খুব বেশি মনে রাখতে হবে, একটা হচ্ছে আর ইমোবিলাইজেশন। মোবিলাইজেশন হতে হচ্ছে কি মুভমেন্ট করতে পারে, ভাবে মুভমেন্ট করা যাবে না বা মুভমেন্ট করতে পারতেছে না। হ্যাঁ। আর কম্প্রেশনের কাজ কি হচ্ছে, যেটাকে রেঞ্জ অফ মোশন করে রাখা, অর্থাৎ ইমোবিলাইজ করে রাখা। আচ্ছা, ইলেভেশনের কাজ কি, যে ইনজুর পার্টটা যাতে করে আমরা ইলেভেট না করতে পারি, অর্থাৎ কি নড়াচড়া না করতে পারি। হ্যাঁ। এর কাজ কি কি, যদি নড়াচড়া করি তাহলে কি হবে, প্রচুর পরিমাণে পেইন হবে বা কমপ্লিকেশন অ্যারাইজ করবে, নতুন ভাবে কমপ্লিকেশন অ্যারাইজ করবে। আচ্ছা, এরপর কিছু ফ্র্যাকচার, আরো কিছু ফ্যাক্টর আমরা কি করি, প্রাইস ফ্যাক্টর করি, পুলিশ ফ্যাক্টর করি। প্রাইস ফ্যাক্টরের মধ্যে কি আছে, ম্যানেজমেন্টে কি আছে, প্রোটেকশন দেই, যেটা আমরা প্লাস্টার, স্প্লিন, কাস্ট বা যে কোনো এক ধরনের দিয়ে থাকি। তারপর কি রেস্ট করে থাকি। তারপর কি থেকে আইস দিই, কম্প্রেশন দিই, ইলেভেশন দিই। আচ্ছা, পুলিশের ক্ষেত্রে কি, আমরা তিনটা মেনি ফেন্সি টার্ম যেটা আছে, আমরা তিন ভাবে করতে পারি। হ্যাঁ। একটা কি করতে পারি, প্রোটেকশন করতে পারি। ও, ওতে কি আছে, অপটিমাল লোডিং করতে পারি, আইস দিতে পারি, কম্প্রেশন দিতে পারি, ইলেভেশন দিতে পারি। আচ্ছা, এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্লিন্টিং। আচ্ছা, স্প্লিন্টিং নিয়ে কারো ধারণা আছে? আচ্ছা,
যদি কারো ধারণা না থাকে তাহলে আমি টপিকটা নিয়ে কথা বলি। জি স্যার। ঠিক আছে, কোনো কিছু ওয়ের মাধ্যমে আচ্ছা, কোনোভাবে কি আমার ডিসকানেক্ট হলো নাকি টাইম লিমিটে ডিসকানেক্ট হয়েছে? ও আচ্ছা, এটা নতুন ভাবে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? এবার কি আপনারা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। ভাই, শোনা দেখা যাচ্ছে। ও আমাদের ওই লিমিট শেষ হয়ে গেছিল, হ্যাঁ, যার কারণে আসলে আমাকে ডিসকানেক্ট করে দিয়েছিল। আচ্ছা, সমস্যা নেই। স্প্লিন্টিং শব্দটা কখন আসবে? তখন হচ্ছে কি, যখন আমরা কোনো জিনিসকে ইমোবিলাইজ করব, মোবিলাইজ পার্টটাকে আমরা স্প্লিন্টিং বলে থাকি। আচ্ছা, মোবিলাইজ করাটাকে স্প্লিন্টিং বলা হয়, অর্থাৎ ইমোবিলাইজ করাটার জায়গাটাকে স্প্লিন্টিং বলা হয় থাকে, করার মাধ্যমটাকে। আচ্ছা, আহ আমরা গ্রামে গঞ্জে দেখছি না কবিরাজ? আমরা কবিরাজ থেকেই শুরু করি। কবিরাজ কি করে? কয়েকটা ঠাল বাগর বা বাঁশ টাস কেটে দিয়ে কি করে, এই যে ওই ভাঙ্গা পাটটাকে সুন্দর করে বাঁশ দিয়ে দড়ি দিয়ে পেঁচায় রাখে। ওইটা ওয়ান কাইন্ড অফ স্প্লিন্টিং। অর্থাৎ যে হাড়টা বা যে অংশটা আমার ভেঙে গেছে, ওই জায়গাটাতে কি করতে হচ্ছে, আমাকে ফিক্স করে দিতে হচ্ছে, যেটা কি করে নড়াচড়া করলে কিংবা কোনোভাবে ইনজুর যাতে না হয় কিংবা নড়াচড়া যাতে না করতে পারে। এইটা কিন্তু হচ্ছে মানে অর্থোপেডিক্স এর বেস লাইন ট্রিটমেন্ট, অর্থোপেডিক্স এর সর্বোচ্চ ট্রিটমেন্ট হচ্ছে এটা। আপনি যাই করেন না কেন, আপনি যেই অপারেশন করেন না কেন, যেই সার্জিক্যাল অপারেশন করেন না কেন, তার মেইন মোটিভ হচ্ছে ওই জায়গাটাকে কি করা, কারেকশন করে ইমোবিলাইজ করে দেওয়া। আচ্ছা, ইমোবিলাইজ করার পরে বডির ন্যাচারাল হিলিং এর মাধ্যমে এটা হিলিং হবে। কিভাবে হিলিং হবে এটা নিয়ে আমরা আজকে পড়বো, কিভাবে ফরমেশন গুলো হয়, এটাও আছে আমাদের ক্ষেত্রে। তবে স্প্লিটিং বুঝতে তো পারছেন স্প্লিটিং জিনিসটা কি। আচ্ছা, আচ্ছা, টাইপস অফ স্প্লিন্টিং। একটা আছে সফট স্প্লিন্টিং। আমরা কি করতে পারি, আমাদের হাতে বাঁশ নাই, বেড়া নাই, ইয়া নাই, কি গাছের ছাল বাগল নাই, তখন আমরা কি করতে পারি? আমরা ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারি, টাওয়েল ইউজ করতে পারি, হ্যাঁ। রিগিড কি? রিগিড হচ্ছে মেটাল স্ট্রিপ বা প্লাস্টার ইউজ করতে পারি। এখানে প্রশ্ন কথা হচ্ছে আরেকটা কি আছে, যেটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্প্লিট। আচ্ছা, এই দুইটা জিনিস সফট আর রিগিড আপনারা বুঝতে পারবেন। সফট হচ্ছে তো ব্ল্যাঙ্কেট বা নরম জিনিস, জাতীয় জিনিস দিয়ে যখন আমরা জিনিসটাকে স্প্লিন্টিং দিব, তখন কি হচ্ছে, এটা সফট স্প্লিট। আর যখন আমরা কোনো হার্ড বা হার্ড সারফেস দিয়ে জিনিসটাকে ইমোবিলাইজ করব, তখন এটা রিজিড স্প্লিন্টিং। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যেখানে আসতেছে, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্প্লিন্টিং। আচ্ছা, অ্যানাটমিক্যাল স্প্লিন্টিং হচ্ছে, অ্যানাটমিক্যাল স্প্লিন্টের ক্ষেত্রে কথা বলি, আহ কোন পার্টকে ইমোবিলাইজ করার জন্য কোনো ভালো পার্টকে ইউজ করা হবে, কোনো ভালো বডি পার্টকে ইউজ করা হবে, তখন তাকে কি বলবে, অ্যানাটমিক্যাল স্প্লিন্টিং। আরেকবার বলি, যখন কোনো এফেক্টেড পার্টকে স্প্লিন্টিং করার জন্য, তাকে সাপোর্ট করার জন্য অন্য কোনো একটা ভালো পার্ট বা অর্গানকে আমরা ইউজ করব, তখন এর নাম হবে অ্যানাটমিক্যাল স্প্লিন্টিং। আচ্ছা, বিষয়টা আরেকটু বলি। ধরেন আপনার মিডল ফিঙ্গার ভেঙে গেছে, ধরেন আপনার কাছে আপনার মিডল ফিঙ্গার ভেঙে গেছে। এখন মিডল ফিঙ্গারের জন্য তো আপনার প্লাস্টার অ্যাভেলেবেল নাই, স্প্লিন্টিংও অ্যাভেলেবেল নাই। এখানে আমরা ব্ল্যাঙ্কেটও দিতে পারবো না, মেটাল স্ট্রিপও দিতে পারবো না। তো অন্য মিডল ফিঙ্গার ভেঙে গেছে, এখন আপনি কি করবেন? কারণ ওই জায়গাটাকে তো আপনাকে ইমোবিলাইজ করতে হবে। এখন আপনি কিভাবে করবেন? প্রশ্ন আসতে পারে, তাই না? যে আমার মিডল ফিঙ্গার ভেঙে গেছে, বা ধরেন আমারই ভেঙে গেছে বা আপনারই ভেঙে গেছে এই মুহূর্তে, তাহলে আপনি কিভাবে এটাকে স্প্লিন করবেন? আমার মাথায় প্রশ্ন আসতেই পারে, আমরা কিভাবে স্প্লিন্টিং করতেই পারবো, স্প্লিনিং করবো, তাই না? কি আপনার কারো মাথায় আছে যে আমার, ধরেন আপনার মিডল ফিঙ্গার ভেঙে গেছে, তো এই মুহূর্তে আপনি স্প্লিন্টিং করবেন কিভাবে জিনিসটাকে? জি ভাইয়া, এটা হচ্ছে পাশের যে আর একটা আঙ্গুল আছে, দুইটা একসাথে বাঁধাই দেবো। গুড।
এইটাই হচ্ছে অ্যানাটমিক্যাল স্প্লিন্টিং। অ্যানাটমিক্যাল। অর্থাৎ আমার একটা এফেক্টেড পার্ট আছে, আমি এফেক্টেড পার্টটাকে ইমোবিলাইজ করার জন্য আমার যেটা নর্মাল পার্ট যেটা ভালো আছে ওটাকে যদি আমি ইউজ করতে পারি, তাহলে এটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল স্প্লিন্টিং। যিনি বললেন আপনার নাম কি জানো, যাই মেবি বাইজিৎ মনে হয়, তাই না? আচ্ছা। জি ভাইয়া, এটা আমরা মোস্ট কমনলি দেখতে পাই হচ্ছে টিভিতে যখন ক্রিকেট খেলা দেখি, অনেক সময় ইনজুরেট হয় ক্রিকেটাররা, তখন এটা ইউজ করে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গায় আমাদের কাস্ট ইউজ করে। হ্যাঁ, যে স্কিন কাস্ট ইউজ করে থাকে, ওই সময় দেখবো যে আমরা কি করে আরেকটা আঙ্গুলের যে কাস্ট দিয়ে ছোট রাবারের একটা কাগজ দিয়ে টাইট করে পেঁচায় দেয়, এটাকে আমরা বলি কাস্ট। হ্যাঁ, এটাকে টাইট করে পেঁচায় দেয় কোনোভাবে কি মোবিলাইজ না করতে পারে। কারণ মোবিলাইজ হলে কি হতে হবে, মোবিলাইজ তো অনেক কমপ্লিকেশন। ধরেন আপনার একটা হাড় ভেঙে গেছে, নড়াচড়া করেন, নড়াচড়া করলে কি হতে পারে, আপনার নার্ভ ক্ষতি হতে পারে, আপনার ব্লাড ভেসেল ক্ষতি হতে পারে, ওখানকার থাকা সেল ক্ষতি হতে পারে, কিংবা আপনার যেটা হাড় যতটুকু ভেঙে যাওয়ার কথা ছিল মোবিলাইজ করার জন্য কি হচ্ছে এটা আরো বেশি ভেঙে গেছে, ঠিক না? তখন কি হচ্ছে যে এটা আর কোনোভাবে জোড়া প্রসিজারে যেতে হচ্ছে। এই জন্য কি করা হয়, এটাকে স্প্লিন্টিং করা হয় থাকে, ঠিক আছে, অ্যানাটমিক্যাল স্প্লিন্টিং। হেড নেক এন্ড বেক ইনজুরিজ। আচ্ছা, হেড নেক এবং বেক ইনজুরি যখন হয় তখন আমরা পেশেন্টকে কিভাবে ইমোবিলাইজ করব? হেড নেক বেক ইনজুরিজ হলে আমরা প্রথম কোথায় আমরা তো এই পেশেন্টকে কখনো ভাবে প্লাস্টার দিতে পারবো না, বা এই পেশেন্টকে কখনো ভাবে আমরা কি করতে পারি না, এই ধরেন আপনার কারো কথা নেক প্লাস্টার করি, প্লাস্টার তো ওখানে হবে না। বা ধরেন কারো ইয়া হয়ে গেছে, ধরেন আপনার ব্যাক পুরোটা, পিঠ পুরোটাই ভেঙে গেছে বা স্ক্যাপুলা পুরোটা ভেঙে গেছে, তখন কিন্তু আমরা এই চাইলেই পেশেন্টকে আমরা স্প্লিন দিতে পারবো না, বা কাস্ট দিতে পারবো না, বা প্লাস্টার করতে পারবো না। তখন আমরা কি করি, তখন আমরা করি কি, এই পেশেন্ট গুলোকে সার্জিক্যাল প্রসিজারে নিয়ে যাই। সার্জিক্যাল প্রসিজারে নেওয়ার সময় আমরা এই পেশেন্ট গুলোকে কি করি, যে ঘাড়ের নিচে পেশেন্টকে প্রথম কি রাখি, যে সব করতে না পারে ছোট সার্ফেসে সুপাইন পজিশনে রেখে দেই, যাতে করে পেশেন্ট কোনোভাবে মোবিলাইজ না করতে পারে। এদের জন্য কিন্তু স্পেশালিস্ট ধরেন অর্থোপেডিক্সে নিটোরে গেলে আপনি দেখতে পাবেন যে এদের জন্য স্পেশাল কিছু বেড পাওয়া যায়, যেখানে শুধু পেশেন্ট ওই পর্যায়ে থাকতে পারবে, অন্যভাবে কোনোভাবে মোবিলাইজ করতে পারবে না। হ্যাঁ। আচ্ছা, পেশেন্টকে নিচে রাখার জন্য বা এই পজিশন পজিশন মানে মোবিলাইজ করার প্রয়োজন পড়ে, কারণ যদি মোবিলাইজ করার প্রয়োজন পড়ে তখন আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে নিজেকে স্প্লিন্টিং ব্যবহার করতে হয়। যারা অর্থোপেডিক নার্স আছেন তারা কি করে, যে ঘাড়ের নিচে আপনি ওটির পেশেন্টকে দেখলে দেখতে পারবেন, যখন ওটির পেশেন্টকে রিভার্স কন্ডিশন থেকে আপনাকে উঠানো হয় তখন পেশেন্টের কি হয়, যে আমরা কি করি, যে স্ক্যাপুলাতে দুই হাত ঢুকিয়ে দিই, সোজাভাবে বরাবর ঢুকিয়ে দিয়ে পুরো ভারটা আমরা কি হাতের মধ্যে নিয়ে ফেলি, যাতে কি বাইসেপস এর মধ্যে তার মাথা থাকে, এবং দুটা হাত পুরোভাবে কোথায় থাকে, তার ব্যাক। তো নিয়ে ওই পেশেন্টকে কিন্তু আমরা মোবিলাইজ টাকে সিকিউর করি, ব্যাক হেড এবং নেক কে সিকিউর করি আমরা মনিটরে, তার ABC। আচ্ছা, এগুলো আমরা ওইটা আসে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে সেটা, প্রথম টপিকটার নাম হচ্ছে ফ্র্যাকচার। অর্থোপেডিক্স শব্দটা শুনলে প্রথম যে শব্দটার নাম আসে সেটার নাম হচ্ছে ফ্র্যাকচার। ফ্র্যাকচার হচ্ছে কি, আমরা যে বনির স্ট্রাকচারটা পড়লাম না, প্রক্সিমাল ইপিফাইসিস, ডিয়াফাইসিস এবং ডিস্টাল ইপিফাইসিস, এই তিনটা পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে যদি কখনো ডিসকন্টিনিউ হয় বা ডিসরাপশন হয়, বলবো ফ্র্যাকচার বলবো। অর্থাৎ আমাদের নর্মাল যে বোন স্ট্রাকচারটা আছে, এই বোন স্ট্রাকচার থেকে ডিসকন্টিনিউ হলে আমরা কি বলবো, এটাকে ফ্র্যাকচার বলবো। আচ্ছা, ফ্র্যাকচারে কিছু পার্ট আছে, আমরা এই পার্ট গুলো একটু নাম দেখবো। ফ্র্যাকচার হলে কোন ফ্র্যাকচারকে আমরা কিভাবে কোন ফ্র্যাকচারের নাম দিব, আসে আমাদের পরীক্ষায় কিন্তু অবলিক ফ্র্যাকচার, ক্লিনিক্যালি এটাকে কি বলা হয়ে থাকে, এটার নাম হচ্ছে অবলিক ফ্র্যাকচার। এই টাইপস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, যেটা পরীক্ষায় বারবার আসে। আপনি কখনো যদি অ্যাডমিশন টেস্ট দিতে চান, কিংবা আপনি হায়ার এডুকেশনে যান, তখন কিন্তু এই ফ্র্যাকচারের ডিসক্রিপশন বলে যে এইভাবে ভেঙে গেলে এই ফ্র্যাকচার গুলোর নাম কি। কিংবা আপনি অর্থোপেডিক্সে যখন ডিউটি
করবেন বা অর্থোপেডিক্স যখন আপনার কাছে পেশেন্ট আসবে, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে এক্সরের মাধ্যমে এটা কোন ধরনের ফ্র্যাকচার। আচ্ছা, প্রথম কথায় আসি, যখন আমরা এই ফ্র্যাকচারের কথা বলবো, আচ্ছা আচ্ছা সিম্পল ফ্র্যাকচার, আমরা এটা একটা বোন দেখতে পাচ্ছি, হ্যাঁ বোন দেখতে পাচ্ছি, এটা যখন জাস্ট লাইন বরাবর ভেঙে যাবে, এটা অন্য কোনো পার্টে হ্যাবড়ো ভাবে ভেঙে যাবে না। বা এটা দেখা যাচ্ছে আমার একটা বনি ফ্র্যাকচার, দেখেন আপনি বোনটা দেখেন, বনি ফ্র্যাকচার আছে, বোনটা স্ট্রেট আছে, কিন্তু কি গেছে মাছ বরাবর ফেটে গেছে, কিন্তু তার অ্যালাইনমেন্ট ঠিক আছে, অ্যালাইনমেন্ট থেকে কি হয় না, ডিসঅ্যালাইনমেন্ট কিন্তু হয়নি, তার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিন্তু মাঝখান বরাবর ভেঙে গেছে, তখন আমরা এটাকে কি বলবো, সিম্পল ফ্র্যাকচার। এটা যে কোনো ভাবে পড়ে গেলেই হতে পারে বা যে কোনো ভাবে হতে পারে, এটাতে মেজর কিছু ক্ষতি নাই। এটা নিচ থেকে ট্রিটমেন্ট হয়, নিচ থেকে কিউর হয়, কিন্তু এটার একটাই ট্রিটমেন্ট, এটা কি, যে জাস্ট ইমোবিলাইজ করা হয়, প্লাস্টার করা হয়, 7 দিন কিংবা বলবে আপনি 14 দিন পরে আপনি আবার আসবেন, কিছু মেডিকেশন দেওয়া হয়, দেওয়ার পর বলা হয় যে আপনি 7 দিন কিংবা 14 দিন পরে আসে আবার একটা স্টে করবেন, আপনি প্লাস 7 দিন 14 অংশটা আবার জড়া লেগে গেছে, এটা নাম স্পাইরাল ফ্র্যাকচার। আমরা স্পাইরাল করি না বই খাতার মধ্যে, করছি তো তাই না, আমরা প্রেজেন্টেশন দিছি না, প্রেজেন্টেশনে আমরা নোটবুক জমা দিছি না, নোটবুক যাওয়ার সময় আমরা কালো কালার দিয়ে স্পাইরাল করে দিই না, পেঁচানো 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 দিয়ে স্পাইরাল করি না। আপনি পেট খাতা দেখবেন, পেট খাতে যে আমরা যেটা রিপ্রেজেন্টেটিভরা যেটা প্যাড দেয়, পেটের মধ্যে একটা স্প্রিং থাকে না, গোল 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 স্প্রিং থাকে না, ওই স্প্রিং যদি স্প্রিং ওয়াইজ যদি ভেঙে যায় বা স্প্রিং ওই গোল গোল টাইপস এর ভেঙে যায়, তখন আমরা কি বলবো, এটা কি স্পাইরাল ফ্র্যাকচার। আচ্ছা, অবলিক ফ্র্যাকচার অর্থাৎ যদি কোনোভাবে এই যে অবলিক ভাবে যদি যে গুরু হয়ে যায়, অনেক সময় বলি ফ্র্যাকচার গুরু গুরু হয়ে গেছে, অর্থাৎ গুরু গুরু যদি হয়ে, তাহলে যে কি বলবো আমরা, কমিউনিকেটেড ফ্র্যাকচার। এখানে দেখেন একটা পার্টে তিনটা ভাঙ্গা, একটা আমরা তো বাংলা ভাষায় গুরু গুরু বলতে পারবো না, আমরা কি ইনফেক্টেড ফ্র্যাকচার যদি প্রক্সিমালি, তখন আমরা কি বলবো, ইনফেক্টেড ফ্র্যাকচার। ভেঙে যায় তাহলে আমরা কি বলবো, ডিপ্রেসড ফ্র্যাকচার। বুঝতে পারছি নাকি আরেকবার রিভিউ করব? যদি রিভিউ করার দরকার পড়ে আরেকবার রিভিউ করতে পারি, সমস্যা নেই। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা কি রিভিউ করার প্রয়োজন আছে নাকি আমি নেক্সট টপিকে চলে যাব? রিভিউ করা লাগবে না। আচ্ছা, থ্যাংক ইউ, আমার সময় বেঁচে গেল, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার বাই লোকেশন। একটা বোনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। একটা প্রক্সিমাল, ডিস্টাল এবং মিডল, এই 3 ভাগে ভাগ করতে পারি, এই জিনিস একটু মাথায় রাখবেন। একটা বোনকে শুধুমাত্র আমরা 3 ভাগেই ভাগ করতে পারি, কাছাকাছি অংশের নাম প্রক্সিমাল, মাঝখানে একদম ডিয়াফাইসিস বা মিডল বলতে পারি, একদম একদম লাস্টের পার্টটার নাম হচ্ছে, সেন্টার পয়েন্ট থেকে যেটা দূরে থাকবে সেটা হচ্ছে ডিস্টাল। এটাই হচ্ছে ক্লাসিফিকেশন ফ্র্যাকচার। এখন ফ্র্যাকচারকে যদি আমরা ডিফাইন করি, আমরা যদি ফ্র্যাকচারকে ডিফাইন করতে চাই, আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে কি ক্লোজ ফ্র্যাকচার পাই, একটা পাই কি হচ্ছে ওপেন ফ্র্যাকচার। একটা পাই হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার, একটা পাই হচ্ছে ওপেন ফ্র্যাকচার। আচ্ছা, এর সম্পর্কে কারো ধারণা আছে? কেউ বলতে পারবেন কোনটা ক্লোজ ফ্র্যাকচার কোনটা ওপেন ফ্র্যাকচার? জি ভাইয়া, জি বলেন। ক্লোজ ফ্র্যাকচার হচ্ছে যেগুলো আমাদের হাড় ভাঙার পরে আমাদের ইন্টারনালি থাকবে, বাইরে থেকে ভিজিবল হবে না। জি। এগুলো হচ্ছে ক্লোজ আচ্ছা ফ্র্যাকচার। আর যেগুলো ফ্র্যাকচারের ক্ষেত্রে হাড় ভেঙে একবারে হাড়ের অংশটা বাইরে বের হবে, দেখা যাবে, আর মাসল গুলো
মানে ছিঁড়ে বা থেতলে এরকম হয়ে যাবে আর কি, সেটাকে আমরা ওপেন ফ্র্যাকচার। গুড। অর্থাৎ থ্যাংক ইউ আপনাকে। এটাই হচ্ছে মেন। ক্লোজ ফ্র্যাকচার হচ্ছে কি আমাদের ইন্টারনাল অর্থাৎ এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কোনো কানেকশন থাকবে না, অর্থাৎ ভেঙে গেছে সেটা ইন্টারনালি আছে, আমরা বাইরে থেকে এটা ভিজিবল করতে পারবো না, এটা ভিজিবলের জন্য আমাদের কি রাখবে, এক্সরে রাখবে। আচ্ছা, আর ওপেন ফ্র্যাকচার কি হবে, যেটা আমরা এক্সটার্নালি চোখ দিয়ে ভিজিবল করতে পারবো বা ভিজুয়াল করতে পারবো, আর যেটা বাইরে এনভায়রনমেন্টের সাথে কানেক্ট দেখতে পারবো মানে কানেক্ট থাকবে, সেটার নাম কি হচ্ছে ওপেন ফ্র্যাকচার। ওপেন মানে হচ্ছে খোলা, ক্লোজ মানে হচ্ছে বন্ধ, অর্থাৎ সেটা ক্লোজ মানে বন্ধ মানে হচ্ছে ভিতরেই থাকবে, সে ভিতরেই থাকবে, ভিতরে যখন থাকবে সেটা হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার, যখন বাইরে হয়ে যাবে সেটা হচ্ছে ওপেন ফ্র্যাকচার। সিম্পল। আচ্ছা, এখানে কিছু ইমেজ দিছি, যে আমরা যেটা বলছি, যদি ইন্টারনালি থাকে, যদি যদি ইন্টারনালি থাকে সেটা হচ্ছে ওপেন ফ্র্যাকচার, আর যদি এক্সটার্নালি যে বাইরে হয়ে বাইরের সাথে কানেক্টেড হয়ে যায় সেটা হচ্ছে কি ওপেন ফ্র্যাকচার। আর যদি ইন্টারনালি থাকে, হ্যাঁ, একটা হচ্ছে নিভে কাটে বড় আসতে পারবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্টেবল ফ্র্যাকচার আর আনস্টেবল ফ্র্যাকচার, এই দুইটা জিনিস। স্টেবল ফ্র্যাকচার, আনস্টেবল ফ্র্যাকচার। স্টেবল ফ্র্যাকচারকে আমরা ওপেন ফ্র্যাকচার ভাবেও বলতে পারি, আনস্টেবল ফ্র্যাকচারকে আমরা ক্লোজ ফ্র্যাকচারও বলতে পারি। এখন কিছুটা এটা আসলে এইভাবে না, জিনিসটা আসলে আমি বললে ভুল হবে, আমি বোঝানোর সুবিধার্থে বলতে। স্টেবল ফ্র্যাকচার হলে কি হবে, স্টেবল ফ্র্যাকচার বলতে হাড় ভেঙে গেছে কিন্তু তার টিস্যু ইনজুরি হয়নি, নার্ভ ইনজুরি হয়নি, ব্লাড ভেসেল ইনজুরি হয়নি, তাহলে কি বলবো, সেটা হচ্ছে কি বলবো আমরা স্টেবল ফ্র্যাকচার। অর্থাৎ যেই ফ্র্যাকচারে শুধুমাত্র বনি প্রমিনেন্ট, যেমন সিম্পল ফ্র্যাকচার, সিম্পল যেটা ফ্র্যাকচার দেখছি, সিম্পল ফ্র্যাকচার কি দেখছি, শুধু একটু ভেঙে গেছে, লাইন বরাবর ভেঙে গেছে কিন্তু আশেপাশে কোনো অংশ ক্ষতি হয়নি, মাসেল স্ট্রেন হয়নি, তারপর কি হচ্ছে না নার্ভস ইনজুরি হয়নি, ব্লাড ভেসেল ইনজুরি হয়নি। যদি হয়ে থাকে এরকম যদি কন্ডিশন থাকে তখন আমরা বলবো স্টেবল ফ্র্যাকচার, যেটা কি হয় ক্লোজ ফ্র্যাকচারের ক্ষেত্রে হয়ে থাকে। ক্লোজ ফ্র্যাকচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লোজ ফ্র্যাকচারের দিক থেকে হয়ে থাকে, যেটা একদম সিম্পল হয়ে থাকে, যেটা কমিউনিকেটেড না, সেই ক্ষেত্রে দেখা যায় যে কি আশেপাশে কোনো অংশ ক্ষতি হয়নি কিন্তু শুধুমাত্র বোন ভেঙে গেছে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারবো। আমরা অনেক সময় দেখতে পারবো যে পেশেন্টের কিছুই মনে হচ্ছে না কিন্তু এক্সরে করে দেখা যাচ্ছে যে বোন ভেঙে গেছে, সেটা হচ্ছে স্টেবল ফ্র্যাকচার। আচ্ছা, আরেকটা কি হচ্ছে ক্লোজ, আরেকটা কি হচ্ছে আনস্টেবল ফ্র্যাকচার। অর্থাৎ যেটা কি হচ্ছে যে হাড্ডি কি হচ্ছে ভেঙে বাইরে হয়ে চলে আসছে, হ্যাঁ, হাড্ডি ভেঙে বাইরে হয়ে আসছে মানে কি হচ্ছে সেখানে মাসেল ইনজুরি হয়েছে, সেখানে কি হচ্ছে হচ্ছে কি ফিক্সেশনটা কি হবে, ডিলে হবে। আচ্ছা, ক্লিনিক্যাল বেনিফিস্টেশন কি হবে, এই পেশেন্ট কি পেইন হবে, লস অফ ফাংশন হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইমিডিয়েট লোকালাইজ পেইন হবে, লস অফ ফাংশন হবে, গার্ডিং হবে, আর কি হবে অবভিয়াস বোন ডিফর্মিটি হবে। আচ্ছা, এখন যে পার্টটা আমরা পড়াবো সেই পার্টটা কি সবাই দেখতে পাচ্ছেন, ফ্র্যাকচার অফ হিলিং। আচ্ছা, তো ফ্র্যাকচার অফ হিলিং এই পার্টটা নিয়ে যখন আমরা কথা বলবো তখন কিন্তু আমাদেরকে কি কি জিনিস জানতে হবে, অর্থাৎ একটা বোন চারটা পর্যায়ে হিলিং হতে পারে। কিভাবে কি হয়, প্রথম হচ্ছে হেমাটোমা ফর্ম হয়, ফাইব্রোকার্টিলেজিনিয়াস সেলাস ফর্ম হয়, ক্যালাস ফর্ম হয়, বনি ক্যালাস ফর্মস হয়, এবং বোন কি রিমডেলিং অকার্স হয়। এই চারটার মাধ্যমে একটা বোন কি হয়, রিফরমেশন হয়, অর্থাৎ একটা ভাঙ্গা বোন রিফরমেশন হয়। আচ্ছা, যখন আপনার হাড়টা ভেঙে যায়, ধরেন একটা হাড় ভেঙে গেছে, আপনার একটা পার্ট থেকে একটা পার্ট কি হচ্ছে ডিফর্মিটি হচ্ছে বা ডিসকন্টিনিউ হয়েছে, ওই যে কি হয় হ্যামাটোমা ফর্ম হয়, ওই যে কি হয় ব্লিডিং হয়, ওই যে গ্যাপটা থাকে ওই গ্যাপে যে কি হয় ব্লিডিং, ব্লাড কি হয় যায় জমা হয়, অর্থাৎ হেমাটোমা হয়, যেটা আমরা ইমেজ একটু দেখি।
এই যে এটা ব্ল্যাক কালার করে দেখি, তাহলে ভালো দেখতে ভিজুয়ালাইজ ভালো হবে। এই যে এই জায়গাটা একটু দেখি যে আমরা কি একটা বোন দেখতে পাচ্ছি, এটা একটা পুরোটা একটা বোন। এই বোন ভেঙে যাওয়ার পর কি হয়েছে, এই জায়গার কি হয়েছে, যে ভাঙ্গা অংশে কি হয়েছে, যে হেমাটোমা হয়েছে। হেমাটোমা মানে হচ্ছে কি ওই জায়গায় ব্লাড চলে গেছে। ব্লাড গুলো কি হচ্ছে, ক্লোট লাগে যায়, অর্থাৎ ভাঙ্গা অংশে আপনার যে কোনো অংশে ভেঙে যাক, কেটে যাক, বা ছিঁড়ে ভেঙে যাক কিংবা কেটে যাক, আপনার ব্লাডে থাকা প্লাটলেট কি করবে, ওই জায়গায় যায় জড়ো হবে। এটা হচ্ছে বডির ন্যাচারাল মেকানিজম। আচ্ছা, সেক্ষেত্রে ন্যাচারাল মেকানিজমের বাইরেও তো আর বোনও যাবে না। বোন ভেঙে গেছে তার মানে কি হচ্ছে, ওই জায়গায় কি হবে, ব্লাড কি হবে, হেমাটোমা করবে। আচ্ছা, এটাও ন্যাচারাল হিলিং, অর্থাৎ আপনার বডি কি করবে, এটা রিকভারির ফার্স্ট স্টেজে চলে যাবে, অর্থাৎ হেমাটোমা করবে। হেমাটোমা কি হবে, হেমাটোমার এক পর্যায়ে যায় কি হবে, সূক্ষ্ম সূক্ষ্ম নালী তৈরি হবে, ভেসেল তৈরি হবে। যখন আপনি হেমাটোমা হবে, হেমাটোমার পরে যখন আপনি এটাকে রেখে দিবেন, তখন একটা পর্যায়ে কি হবে, এটা একটা সার্টেন টাইম ব্লাড ভেসেল হিসেবে ক্রিয়েট হবে। আচ্ছা, ব্লাড ভেসেল এবং খুব টাইনি টাইনি ব্লাড ভেসেল ক্রিয়েট করবে। আপনার বডিতে যদি কোথাও ভেঙে যায় বা কোথাও ইনজুর হয় বা আপনারা যখন কোনো ওন্ড হয়, তখন কি হয়, ওই জায়গায় বডিকে হিলিং করার জন্য কি হয়, নিউ সেল গ্রোথ করে। কি হয় নিউ সেল গ্রোথ করে, গ্রেনালিউশন হয়, ব্লাড ভেসেল ইমপ্রুভ করে। ঠিক সেম এমনটাই যখন আপনার বোনস ভেঙে যাবে, ওখানে কি হবে, হেমাটোমা হবে। হেমাটোমার পরে কি হবে টাইনি টাইনি কি হবে, ব্লাড ভেসেল কি হবে, ক্রিয়েট হবে। আচ্ছা, ব্লাড ভেসেল কি হবে, ফরমেশন হবে। আচ্ছা, তারপর কি হবে, তারপর যে স্ট্রেস নামটা হবে, তারপর কি হবে, ফাইব্রো ফাইব্রাস কার্টিলিনাস ক্যালাস ফর্ম হবে। আচ্ছা, ফাইব্রাস টিস্যু এবং কার্টিলেজ, এটা কি হবে, ফর্ম হবে। ফাইব্রাস টিস্যু অর্থাৎ ওই যে আপনার হেমাটোমা হয়েছে না যে জায়গাটাতে, যে অংশগুলোতে, সেই অংশতে কি হবে, ফাইব্রাস টিস্যু এবং কার্টিলেজ টিস্যু কি হবে, ফর্ম হবে। অর্থাৎ এটা বডিতে কি হবে, নতুন ভাবে সেল তৈরি হবে। ফাইব্রাস টিস্যু আর কার্টিলেজ টিস্যু দেখতে কিরকম, এটা কি হবে কি, যে বাইরের দিক থেকে অনেকটা নরম হবে, অনেকটা সফট সফট হবে, কিন্তু ইন্টারনাল ভাবে অনেকভাবে হার্ড হবে। আচ্ছা, এটা যখন একটা সাডেন পর্যায়ে চলে যাবে, অর্থাৎ কিংবা 7 দিন কিংবা 14 দিন পর্যায়ে চলে যাবে, এই বাহিরের যে নরম পর্যায়টা আছে বা নরম যে সার্ফেসটা আছে, সেটা কি হবে, এটা সার্ফেসে এই যে এটা কি হার্ড সার্ফেসে পরিণত হবে। টিস্যুটা এই দেখেন, একটা হার্ড সার্ফেস, তারপর কি হবে, এই হার্ড সার্ফেসটা হয়ে যাওয়ার পরে বোনটাকে কি হবে, এই যে হার্ড সার্ফেসটা একটা পর্যায়ে যায়, এই সার্ফেসটা কি বনের আকার, বনকে রিফর্ম করবে, অর্থাৎ অর্থাৎ বনে শিফট করবে, অর্থাৎ বনীয় স্ট্রাকচারে শিফট করবে। অর্থাৎ পর্যায়ে আমাদের যে ভাঙ্গা হাড়গুলোকে রিফিলিং হয়, ভেসেল ক্রিয়েট হয়, তারপর ব্লাড ভেসেল ক্রিয়েট হওয়ার পর কি হয়, ওখানে কি হয়, সেল ফর্মেশন হয়। সেল কি হয়, ফাইব্রোজিনিয়াস টিস্যু এবং কার্টিলেজিনাস টিস্যু কি হয়, টিস্যুগুলো দেখতে কিরকম হয়, বাইরে থেকে খুব নরম, বোনের ফর্মেশন নিয়ে ফেলে, অর্থাৎ বনি ফরমেট ক্রিয়েট করে ফেলে। এটাই এক পর্যায়ে কি হয়, বোন রিমডেলিং সিস্টেমে চলে আসে, তখন এক পর্যায়ে যায় কি হয়, আপনার বোনটাকে রিফর্ম হয়ে যায়। আচ্ছা, যেহেতু ভাই আপনার প্রশ্ন করতেন পারে, ভাই এমন করার কি দরকার, আমার হাত ভেঙে গেছে, তাহলে আমি যদি এটা আপনার হাতটা রেখে দেই বা 7 দিন 14 দিন রেস্ট রেখে দেই, তাহলে আমার কি হচ্ছে, বনি ফর্মেশনটা কি হচ্ছে, কারেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার বনি ফর্মেশন কারেক্ট হয়ে যাবে, কিন্তু সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কারেকশন হবে না। ধরেন আপনার স্পাইরাল ওয়েতে বা কমিউনিকেটেড ফ্র্যাকচার হয়ে গেছে, তো কমিউনিকেটেড আপনি হাত রেস্ট রাখছেন কিংবা 1 মাস রেস্ট রাখছেন, দেখছেন যে ফ্র্যাকচার ছিল, নরমাল অ্যালাইনমেন্টের ছিল, যে অ্যালাইনমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট থাকবে না, অ্যালাইনমেন্টটা কি ডিসঅ্যালাইনমেন্ট হয়ে যাবে। অর্থাৎ দেখবেন যে যেটা কবিরাজের মাধ্যমে ফ্র্যাকচার ট্রিটমেন্ট করেন, তারা দেখবেন যে হাত কখনো সোজা থাকে না, হাত একটু সোজা করলে দেখবেন যে হাত ব্যাকা হয়ে থাকে, কারণ তারা অ্যালাইনমেন্ট ঠিক করে না। অর্থাৎ আপনি বেড়া দিয়েও রাখলে, সোজা করেও রাখলে, বডির ন্যাচারাল হিলিং প্রসেসে কিন্তু এটা জড়া লেগে যাবে। কিন্তু জড়াটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট পর্যায়ে হবে না। অ্যাপ্রোপ্রিয়েট পর্যায়ে কখনই হবে, যখন আপনি অ্যানাটমিক্যাল অ্যানাটমিক্যাল অনুযায়ী ওই পজিশন বা বনি ফর্মেশনটাকে রাখবেন। রাখার পরে যখন আপনি স্প্লিন দিবেন বা প্লাস্টার দিবেন এবং এটাকে ইমোবিলাইজ রাখবেন, তখন একটা সার্টেন পর্যায়ে যায় কি হবে, এটা হিলিং হয়ে যায়, একুরেট অ্যালাইনমেন্টে চলে আসবে। আচ্ছা, বুঝাইতে পারছি এর কি টপিক রিভিউ করা লাগবে এটা? আমার তো লাইভে, অন্য কারো লাইভে কিনা জানি না আমি। আচ্ছা, অন্য কারো কেউ রেসপন্স করেন, যদি কারো লাগে তাহলে বলতে পারেন।
না হলে আমি আর সামনের দিকে আগাই, কারণ আরো অনেক টপিক আছে। আচ্ছা, কোলাবোরেটিভ কেয়ার। কোলাবোরেটিভ কেয়ারে আমরা কি মেনটেন করতে পারি? ওই যে প্রথম কথাই বলছি, অ্যাবডোমেন রিলাইনমেন্ট ঠিক করতে হবে, ইমিউনাইজেশন করতে হবে, রিস্টোরেশন অফ নর্মাল ফাংশন করতে হবে, এক কথাই শেষ। আচ্ছা, আহ ফ্র্যাকচার ক্লোজ রিডাকশনের ক্ষেত্রে আর ওপেন রিডাকশনের ক্ষেত্রে, ক্লোজ রিডাকশনের ক্ষেত্রে আমার সার্জিক্যাল প্রসিজার দরকার, কিন্তু স্পেসিফিক ভাবে কোন কোন ক্ষেত্রে আমার সার্জিক্যাল রিডাকশন দরকার পড়তে পারে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে ফ্র্যাকচার রিডাকশন। ক্লোজ ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা ট্রাকশন দিয়ে থাকি। আমরা অনেক সময় দেখি না যে পেশেন্টকে প্লাস্টারের পরিবর্তে অনেক সময় পেশেন্ট দেখা গেছে যে এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট ওটা যে এখন অনেক ডাক্তারই কি করে, যে একটা ইটাল ঝুলাই দেয় পায়ের সাথে, কি যেন বান্ধে, বেঁধে দিয়ে একটা ইটাল ঝুলাই দেয়। আচ্ছা, এটার নাম হচ্ছে ট্রাকশন। অর্থাৎ এটা রাবার সারফেস জিনিস, প্লাস্টারের থেকে আপনার কনসেন্ট্রেশন করতে হয়। এই স্প্লিন ট্রাকশন কিন্তু একজনই করতে পারে। ট্রাকশনের কাজ কি? একটা হচ্ছে রাবার জাতীয় মেটেরিয়াল থাকে, যেটাকে আমরা স্কিন ট্রাকশন বলে থাকি বা স্কেলেটাল ট্রাকশন বলে থাকি। এটাকে রাবার জাতীয় মেটেরিয়াল থাকে, এটাকে শক্ত করে টাইট করে বডির অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী রাখে। শক্ত করে রেখে যদি আমরা ওই পজিশনটাকে ইমোবিলাইজ করার জন্য আমরা কি করি, যে একটা ঝুলিয়ে দিয়ে রাখি, যাতে করে পার্টটা ইমোবিলাইজ থাকে। এটা হচ্ছে কি আমাদের প্লাস্টারের অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে ট্রাকশন। হ্যাঁ, এইগুলা আপনারা ইয়াতে গেলে পাবেন, সার্জিক্যাল মানে ওয়ার্ডে গেলে দেখতে পাবেন যে অনেক পেশেন্টকে এখন প্লাস্টারের সময় সাপেক্ষে কমানোর জন্য বা সময়টাকে কমানোর জন্য ট্রাকশন দিয়ে থাকে। হ্যাঁ, তো স্কেলেটাল ট্রাকশন যখন লঙ্গার পিরিয়ডের জন্য দরকার পড়বে কোনো পেশেন্টকে, যেমন ওই যে বললাম 14 দিন বা 21 দিন, তখন আমরা স্কেলেটাল ট্রাকশন দিব। আচ্ছা, কোলাবোরেটিভ কেয়ার গুলো একটু দেখে নেবেন, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন প্রশ্ন আসি, যেটা এক্সটার্নাল ফিক্সেশন। আচ্ছা, এক্সটার্নাল ফিক্সেশনটা মেইনলি মানে মেজরিটি পার্সেন্ট বলতে পারবেন কেউ? এক্সটার্নাল অর্থাৎ বাইরে থেকে যে জিনিস বা যে মেডিকেল ডিভাইসটা ভিজুয়ালাইজ হবে পেশেন্টের ফ্র্যাকচারকে ফ্র্যাকচারকে কি ইমোবিলাইজ করার জন্য, সেটা হচ্ছে এক্সটার্নাল রিডাকশন ফিক্সেশন বা এক্সটার্নাল ফিক্সেশন। দেখতে পাচ্ছি মেটালিক একটা ডিভাইস দেখতে পাচ্ছি। এই ডিভাইসটার অবলিক ফ্র্যাকচার হবে, বা ফ্র্যাকচারটা কি হয়েছে, যে ভেঙে গেছে কিন্তু বোন থেকে বের হয়নি, বা ইন্টারনাল ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচার হয়েছে, এই বোন কি কি করবে, যে মোটামুটি অ্যালাইনমেন্ট করার পরে, যাতে করে অ্যালাইনমেন্ট প্রপার থাকে, প্রপার থাকার জন্য কি করে, একটা ডিভাইস দ্বারা ফিক্স করা হয় থাকে। এখানে যে আমরা ডিভাইসটা দেখতে পাচ্ছি, এই ডিভাইসটা আমাদের কি যে হাড়ে ভেঙে গেছে, এই ভেঙে যাওয়া হাড়ে অ্যানাটমিক্যাল স্প্লিন্টের মাধ্যমে আমাদেরকে ফিক্সেশনে কি ভাইয়া আপনার কথা তো বোঝা যাচ্ছে না।
ওয়েট, আমাদের টাইম আবার লিমিট শেষ করে ফেলছে, বুঝতেছি না আজকে কি আমাদের প্যাকেজ কি শেষ, নাকি আজকে আমরা বেশি টাইম ইউজ করে ফেলছি। একটু ওয়েট, হ্যাঁ। মেবি আমাদের আজকে ওভারলোড প্রেশার হয়ে গেছে, লিমিট মনে হয় কম করে রাখছে, লিমিট চেক করা উচিত ছিল। দেখা যাচ্ছে? না ভাইয়া, ব্ল্যাক। একদমই ব্ল্যাক দেখা যাচ্ছে। জি। লিমিট কি করছে আজকে, বারবার রিফ্রেশ করতেছে কিসের জন্য? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বাট স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনি দাঁড়ান, আমাদের মেবি আজকে জুমের মনে লিমিট কম করে দাও, আমি একটু লিমিট বাড়িয়ে নিচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? লোডিং। এখনো ব্ল্যাক দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না।